মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আমরা তো ছুটি চাই, তাই না? এই যে ছোটাছুটি একটা জীবন, সেখান থেকে একটু ছুটি। আর সেই ছুটির সবচেয়ে ভালো উপলক্ষ কিন্তু শারদীয় উৎসব, যে উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মেতে উঠি। এভাবেই আমরা একত্রিত হই, একসাথে বসি, কথা বলি, গান গাই, পরস্পরকে বোঝার চেষ্টা করি। ঠিক যেমন করে আজকে আমরা রয়েছি সোনার তরী এই বিশেষ পর্বে, ঝংকার কলেজ অফ কালচার নিবেদিত শ্রী শারদ সম্মান উপলক্ষে আগমনীর এই বিশেষ পর্বে আমরা আমাদের মাঝে পেয়েছি এমন একজন ব্যক্তিত্বকে, যিনি গত 4 দশকের বেশি সময় ধরে অক্ষর যাপনে মগ্ন আছেন। তার অক্ষরমালা, তার কবিতা নতুন পরিভাষা আমাদেরকে প্রদান করেছে প্রেম, ভালোবাসা কিংবা প্রতিবাদে। কবি, সাহিত্যিক, সাংবাদিক বরুণ চক্রবর্তী। আমি বরুণদাকে স্বাগত জানাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কথা সাহিত্যিক, বিশিষ্ট কবি মাননীয় পুলক রায় মহাশয়। পুলকদাকে স্বাগত জানাই আমরা। আমাদের সঙ্গে রয়েছেন কবি, সাহিত্যিক, শিক্ষিকা শ্রীমতী গীতা রাহা হালদার, তাকে স্বাগত। এবং আজকের পর্বটা অবশ্যই একটু বিশেষ মাত্রার, কারণ আজকে আমাদের সঙ্গে রয়েছেন বরুণদার জীবনের সহযাত্রী, সহযোদ্ধা এবং বিশ্বভারতীর প্রাক্তনী সঙ্গীত শিল্পী মাননীয়া ঝিমলি চক্রবর্তী। আমি বৌদিকে স্বাগত জানাই। আর রয়েছে আমাদের দুষ্টু মিষ্টি অন্তরা, তাই তো? অন্তরা, কেমন আছো মা? ছুটি পড়েছে, কদিন পর ছুটি পড়বে, তাই না? একদম। আর অবশ্যই যিনি আমাদের প্রায় প্রত্যেকটা পর্বে রয়েছেন, চিত্রশিল্পী শম্পা মণ্ডল, তাকে আরেকবার স্বাগত। আজকের পর্বটা শুরু করি আগমনী গান দিয়ে। বৌদি যখন রয়েছে, আগমনীর আড্ডা। বৌদি, কি গান শোনাবেন? আমি আগমনী বাজলো তোমার আলোর বেনু, এই গানটা গাইবে। আহা, বাজলো তোমার আলোর বেনু, সেই বেনুর সুরে আমরাও এখন মগ্ন হব। বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে শিশুর শোনে খুলে দিনু
আকাশ বীণা গানের মালা বিলায়, তোমায় হারা জীবন মম, তোমারে আলোয় নিরুপম, ভোরের পাখি উঠে গাহে তোমারি বন্দন, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেণু। অসাধারণ অসাধারণ। মাতলো রে ভুবন। আমি বৌদির গানের সুর নিয়েই দাদার কাছে চলে যাই, কবি, সাহিত্যিক, সাংবাদিক বরুণ চক্রবর্তী। দাদা, এই যে আমন্ত্রণ, আনন্দযজ্ঞে সকলের আমন্ত্রণ, কিন্তু সকলে কি সমানভাবে অংশগ্রহণ করতে পারে জীবনের এতগুলো পথ পেরিয়ে? আপনার কবিতায় এই যে যোগদান করা বা না করার একটা ব্যবধান কিভাবে এসেছে বারবার? আজকে সোনার তরীর ঝঙ্কার কলেজ অফ কালচার নিবেদিত শ্রী শারদ সম্মান আয়োজনে এমন একটি অনুষ্ঠানের আয়োজন, মাতলোরে ভুবন। এই যে মাতছে ভুবন মায়ের ডাকে শারদ উৎসবের প্রাক পর্বে, একদম মনে হয় যেন মোরা মিলেছি আজ মায়ের ডাকে। সত্যি তো, মা ডাকটি এমনই তাৎপর্যপূর্ণ, সারা পৃথিবীতে মাদার, মাইঝি, মা, এই যে শব্দটি এত শক্তিশালী, যে শক্তির থেকে আমাদের কত প্রেরণা জাগায়, সেই মায়ের আঁচলের গন্ধ, সেই মায়ের স্নেহের পরশ। তাই তো বলতে পারি, মায়ের ডাকে খুশি শিশু হয়ে যায় মন, ভয় ভীতি সব নির্মূল মা সামনে যতক্ষণ। একদম তাই। তাই বলি, আজকে শারদ পর্বে, শারদীয় উৎসবের প্রাক্কালে আমরা স্টুডিওতে উপনীত হয়েছি। সকলে মিলে মায়ের ডাক, আহ্বান আমরা যেন শুনতে পারছি, স্পন্দিত হচ্ছি, অনুরণিত হচ্ছি। কিন্তু ভাই, আপনি যে প্রশ্নটি করলেন, সমভাবে সেই সাম্য ঐক্যর পরিবেশ প্রতিবেশ আছে কি না? সত্যি অনেক জ্বালা যন্ত্রণা প্রতিটি মানুষের মধ্যে থাকে, দুঃখ বোধ থাকে, তবুও আমরা সব ভুলে গিয়ে, আসুন এই আগমনীর আবহে আমরা মায়ের সেই ডাক আবাহন শুনতে পাচ্ছি। সব দুঃখ জ্বালা যন্ত্রণা অভাব অভিযোগ ভুলে গিয়ে এই মুহূর্তটুকু আমরা সবাই মিলে রচনা করি, এগিয়ে চলি ঐকতানের সেই ধ্বনি, একদম সমতা, একতা, সাম্য বোধের দিব্য দৃষ্টিতে। আমি অনুরুদ্ধ হয়েছি একটি কবিতা শোনাই। একদম একদম। আমার 4 দশকের সাংবাদিকতার জীবন এবং 50 দশক পূর্তি হবে সাহিত্যের এবং সম্পাদনার এই কার্যকলাপ সব কিছুতেই। আচ্ছা, আমি এখানে এসেছি ঝঙ্কার কলেজ অফ কালচার নিবেদিত শ্রী শারদ সম্মানের এই আয়োজন আমাকে ডেকেছেন, আমি সম্মানিত বোধ করছি। একটি কবিতা পড়ছি। পিতা পুত্র, পৃথিবীর যাবতীয় অন্যায় যুদ্ধ থামাতে পারে মানুষের ঐক্যবদ্ধ শক্তি। আমার বাবার বাবা বলেছিলেন বাবাকে, তারপর দিন ফুরিয়েছে, রাত গড়িয়েছে, এককালের ঠাকুরদাদা
স্মৃতি রেখে জগৎ ছাড়া। অন্য আমি একটু একটু করে পেয়েছি উপদেশ, পৃথিবী জুড়ে একদিন হবেই ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ। আমার বাবা বলেছিলেন আমাকে, এই এমন আমার বাবা, তাকে দেখেছি ন্যায়নীতির আদর্শে, তার বাবার পথ অনুসারী নিষ্ঠ মানুষ একজন। আজ তিনি, তারা নেই ঠিকই, সশরীরে আমাদের ধারে কাছে সুখে দুঃখে রয়েছেন স্মৃতি জুড়ে আমাদের হৃদয়ের অন্তরের কোথাও। বুঝি, বেশ বুঝি, আমার স্মৃতির পৃথিবী এদের ঘিরে, আশ্চর্য ভারবাহী আলোর স্মৃতি উৎসুক, চিরকালের চিন্তার ঘনছায়া আমায় ঘিরে, অনন্ত অতীতের স্মৃতিভাষ্য ঢেউ, অনর্গল ঢেউ বহে চলে আনন্দ যাত্রায়। মনে মনে ভাবি, আমিও তো বাবা, আমার সন্তানকে বোঝাই পাখি পড়ার মতো, বুঝিয়ে অন্তঃকরণ শুদ্ধ করি আন্তরিক ভাবনায়। উত্তরকাল আজকের এই দামামার যুগে বলা কওয়াকে বুঝবে আর কত প্রজন্ম। কোথাও বাবার একটা জোরের জায়গা ছিল। বাবা বলতেন উল্টো কথা, নিজের কথা বলবে না, লোকে বলবে, বলবে অন্যেরা। শুধু মানুষের কথা রেখো, মানুষের পাশে থেকো, জেগে জাগাও। এখন যুগ পাল্টে গেছে, একচেটিয়া এখন এ সময়ের স্লোগান, নিজের ঢাক, নিজের ঢাক, নিজের ঢাক। বাহ, অসাধারণ। নিজের ঢাক, পুজোতে ঢাক বাজবে, পুজোর ঢাকের আনন্দে, ঢ্যাঙ্কুরাকুর আনন্দে, ছন্দে ছন্দে আমরা আনন্দে মগ্ন থাকবো। কিন্তু এই যে নিজের ঢাক পেটানোর একটা সময় চলছে, যে কথা বরুণদা বললেন, প্রচার এবং আত্মপ্রচারের এই ব্যাপ্তির মধ্যে দাঁড়িয়ে কিছু কিছু মানুষ থাকেন নিজেকে সরিয়ে রাখেন। পুলকদা কথাশিল্পী, সাহিত্যিক, কবি পুলক রায় তেমনই একজন ব্যক্তিত্ব, যিনি নীরবে নিভৃতে অন্তরালে এমন কিছু গবেষণাধর্মী কাজ করছেন যেটা নিঃসন্দেহে সময়ের দলিল হয়ে থাকবে আগামী প্রজন্মের কাছে। আমরা কথাশিল্পী পুলক রায়কে বলবো তার যে বিশেষ কাজ, গত বছর তিনি যে কাজটি উপহার দিয়েছেন আমাদের রবি ঠাকুরকে নিয়ে, সে বিষয়ে যদি একটু আলোকপাত করেন। নমস্কার। আজকের এই অনুষ্ঠান আমাকে আপ্লুত করেছে। সেই সঙ্গে উনি আমাকে যে প্রশ্ন করলেন, গত বছর বইমেলায় আমার একটা বই বেরিয়েছে, বইটার নাম কবিগুরুর কান্না। কবিগুরুর কান্না বইটা আমার দীর্ঘদিনের চিন্তার ফসল। এই কারণে কবিগুরু বেঁচে ছিলেন ৮০ বছর, ৮১ বছর, কিন্তু তার জীবদ্দশায় উনি ৪১খানা মৃত্যু দেখে গেছেন। তখনকার দিনে তো যৌথ ফ্যামিলি ছিল, এখন তো সেই পরপর হারিয়ে গেছে। সেই যৌথ ফ্যামিলিতে উনি মানুষ, উনি ওনার জীবদ্দশায় ৪১টা যে মৃত্যু দেখেছেন, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের বউঠান, এইরকম একাধিক প্রায় ৪১টা মৃত্যু নিজে দেখেছেন। যার জন্যেই উনি মৃত্যু চেতনাটাকে এত সুন্দরভাবে উপলব্ধি করতে পেরে সার্বজনীন করে তুলেছেন তার সাহিত্যে, যা আমাকে খুব আপ্লুত করেছে। আমরা রবীন্দ্রনাথকে নিয়ে কত মানুষ জীবিকা অর্জন করে বেঁচে আছি, কিন্তু তার ব্যক্তি জীবনে যে দুঃখ কষ্ট কজন উপলব্ধি করতে পেরেছি। আমি সেই উপলব্ধির ভেতরে ঢুকেছি, যার জন্য আমার দৌরাত্ম্য দেখাতে পেরেছি বা চেষ্টা করেছি। কবিগুরুর চোখে জল, এই যে চিন্তাধারাটা, কবিগুরুর কান্না। তো তিনি লিখতে পারলেন না যে আছে দুঃখ, আছে মৃত্যু, অবশ্যই আমি ওই কথাই বললাম, মৃত্যু চেতনা, এই যে আছে দুঃখ, আছে মৃত্যু, এই চিরন্তন, তবুও শান্তি, তার মধ্যেই নিজেকে যে শান্তি খুঁজে নিতে হবে। উনি একজন বাবা, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের মিসেসের মৃত্যু যে কতখানি পীড়িত করে মানুষকে, সে উপলব্ধি উনি করেছেন বলেই সাহিত্যে সার্বজনীন করে তুলেছেন। এইটা সব থেকে বিরাট বড় ব্যাপার। বুঝতেই পারছেন আপনারা যে আগমনীর আড্ডা বা আগমনীর এই বৈঠকটি হলেও আমরা কিন্তু বাংলা সাহিত্য, সংস্কৃতি এবং অনুভবের আরও গভীরে প্রবেশ করছি। পুলকদা, যদি একটি কবিতা আমাদেরকে উপহার দেন আজকের এই বৈঠকিতে। আমার নিজস্ব কয়েকটা বই বেরিয়েছে, যেরকম এবছরের বইমেলার আগের বইমেলায় গত বছর বেরিয়েছে দেশ পাবলিশ থেকে জলের আলপনা। বাহ। মাইতি
বুক হাউস থেকে বেরিয়েছে বিরহের অন্তরালে। অন্তরালে, আচ্ছা। আমার কিন্তু লেখাগুলো এমনই বাস্তবধর্মী। এই লাইনে নিয়ে এসছেন কিন্তু আমার অগ্রজ পথিক আমার সামনেই বসে আছেন, তার সামনে আমি আমার কথাগুলো বলে যাচ্ছি, বরুণ চক্রবর্তী। আচ্ছা। উনি যদি আমাকে না তুলে আনতেন, আমি একবারে পাড়াগাঁয়ের ছেলে, আচ্ছা। একবারে পাড়াগাঁয়ের ছেলে, এমন জায়গা থেকে উনি আমাকে তুলে নিয়ে আসবেন আমি ভাবতে পারিনি। আর এসেছিলাম বলে ওনার আশীর্বাদে পশ্চিমবাংলায় তো অনেক অনুষ্ঠান করেছি, এমনকি বাংলাদেশেও এখনো পর্যন্ত অনলাইনে আমি অনুষ্ঠান করে চলেছি। আসলে গুণীজনের জন্য তো কোনো কিছুই আটকায় না, তাই না? তারা সব জায়গায় যেতে পারেন তাদের প্রতিভা এবং সৃজন। বাংলাদেশে বরুণদাকে কাছে রেখে এই যে একটা যৌথ সংকলন বের করেছে হ্যাঁ। কবিতা সংসদ, এর মতো বড় পাওনা আমার কাছে কিছু নেই। আমার জীবনে একটা দলিল হয়ে আছে বাহ। আর দলিল হয়ে থাকবে। এই যে তিনজনকে ওরা এমনভাবে প্রচ্ছদটা করেছে, প্রচ্ছদে শুধু আমি নই, আমার দাদা এবং আমার সঙ্গী সহপাঠী বিজনচন্দ্র, সবাই আপ্লুত এত সুন্দর প্রচ্ছদটার জন্য। এছাড়া আমার বেরিয়েছে আরও দুখানি বই, সমাজের চোখ প্রথম খণ্ড, সমাজের চোখ দ্বিতীয় খণ্ড। আর সর্বোপরি তো বললাম কবিগুরুর কান্না বইটা আমার প্রথম সংস্করণ শেষ হয়ে গেছে, আবার এই বছর পুজোর পরে দ্বিতীয় সংস্করণ নতুন আঙ্গিকে আসবে। আর বইটা শুধু লেখা নয়, বইটাতে আমি যে যে জায়গায় গেছি, কবিগুরুর শিলাইদহ বাড়ি বা ওখানে ভাষা আন্দোলনের ওই মঞ্চ, এই সমস্ত অনুষ্ঠানে যে গেছি, সমস্ত ছবি এখানে দলিল হয়ে থাকবে। আমি আশা করব আমি যতদিন বাঁচবো ততদিন তো আমার কাছে শুধু নয়, আমার যে বন্ধুবান্ধব যারা আমার সঙ্গে আছেন ওনাদের ছবিও আমি রেখেছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাতে সকলেই বুঝতে পারেন যে না, পুলকদা নিজের কথা বলেনি, আমাদের সকলকে নিয়ে ভাবে, সকলকে যে এইভাবে তুলে ধরেছে, এটা আমার বিশেষ চিন্তাধারা। আমি ধন্যবাদ। এখন আগমনীর একটা কবিতা বলি। হ্যাঁ, সত্যি কথাশিল্পী পুলক রায় আবেগপ্রবণ হয়ে পড়ছেন, স্বাভাবিক। শিল্পী যদি আবেগপ্রবণ না হন তাহলে তার শিল্প কিন্তু সেভাবে সৃজন রসে সিঞ্চিত হতে পারে না। আবেগই তো আমাদেরকে প্রয়াসী করে সৃজন ও ছন্দে। কবি সাহিত্যিক পুলক রায়। আগমনীর এসে গেছে এটা আমরা বুঝতে পারি আমাদের প্রকৃতিকে নিয়ে। প্রকৃতির কাশফুল এমন একটি ফুল, তার রূপ আছে, কোনো গন্ধ নেই, কিন্তু ও যে গন্ধটা ছড়ায় সেটা আগমনীর গন্ধ। একদম। শুধু আমাকে নয়, আমার সমস্ত বাঙালি বন্ধু প্রেমিককে আপ্লুত করে আগমনী সুরে। একদম। তাই আমার কবিতার নাম শরতে। শরতে শুভ্র মেঘের তলে হালকা হিমেল হাওয়ায় হৃদয় করে আকুল, বলতকে মাঠের মাঝে আলের ধারে দোল খাওয়া আনন্দ হাসিতে মশগুল, মেঠো সাদা ওই সাদা কাশফুল, পল্লবিত সবুজ শাখায় প্রকৃতির অলংকার অনন্য উপহার, রোমান্টিক মনে ফোটায় মুকুল, বলতকে অলির গুঞ্জনে আগমনের সুর তুলে প্রেমের সৌন্দর্যে করে ব্যাকুল, শিউলি বকুল আর ওই মেঠো সাদা কাশফুল, নীল আকাশের তলে স্বপ্ন রঙিন কবরী মূলে প্রেমের প্রার্থনায় নিয়েছে ঠাঁই বিলকুল, বলতকে আমি নিশ্চিত নির্ভুল স্বপ্ন দোদুল, একা নয় মেঠো সাদা ওই কাশফুল, সাথে আছে শাপলা কমল শিউলি বকুল, হলো কি কিছু ভুল? ধন্যবাদ, খুব সুন্দর, একদম ভুল নয়। এভাবে বারবার আপনাকে শুনবো, আমরা মগ্ন হব, আমরা মোহিত হব, এটাই আমরা প্রার্থনা করি। এইভাবেই যাতে ঝংকার কলেজ অফ কালচার শ্রী শারদ সম্মানের উদ্যোগে বারবার এরকম গুণীজনের সমাবেশ ঘটে। সেই গুণীজনের সমাবেশে আজকে কিন্তু আমরা পেয়েছি শিক্ষিকা এবং কবি তথা সাহিত্যিক শ্রীমতী গীতা রাহা হালদারকে। আমি দিদিমণিকে বলবো আমাদের জন্য যদি এই আগমনীর পর্বে তার কিছু সৃজন আমাদের উপহার দেন। নমস্কার। আজকে সোনারতরী ঝংকার কলেজ অমর কালচার নিবেদিত শ্রী শারদ সম্মান এখানে আসতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। সর্বোপরি বরুণদা, ঝিমলিদি এরা না থাকলে আজকে আমি এখানে আসতে পারতাম না। কাজেই এনাদের স্নেহ ছায়ায় আমি যেন তাদের চরণের তলে আমি যেন নিজেকে ফোটাতে পারি, এই আশা রাখি ভবিষ্যতে। আজকে আমার রিটায়ার লাইফ 19-এ রিটায়ার করেছি আমি স্কুল থেকে। তারপরে 20 সালে স্বামী মারা গেলেন, তারপরে আমার
বাসন্তী প্রেস সাহিত্য সভায় আমার যাওয়া, সেখানে যে বিভিন্ন সাহিত্য সভা থেকে সব কিছু আমরা রসাস্বাদন করি এবং তারপরে সেখান থেকে বাচ্চু হালদার, তারপরে অনাথদা, স্বপনদা, দিলীপদা এবং যেমন বাসন্তী আমরা একটু প্রেসের। কবিতার মধ্যে থাকি, আপনার যদি হ্যাঁ। কবিতা একটু শোনান আর কি, হ্যাঁ হ্যাঁ। সময় ক্রমশ আচ্ছা। সংক্ষেপিত হয়ে আসছে ঠিক আর কি। আছে, হুম। এর ভিতরে আমি নিজেকে ব্যাপ্তি রেখেছি। আমার একটা বই বেরিয়েছে রিসেন্ট 24শে আগস্ট, আর সে বইটার নাম হচ্ছে ভোরের জানালা খুলে। বনলতা প্রকাশনী থেকে এই বইটি সদ্য প্রকাশ হয়েছে। বরুণদা নিজে গেছিলেন বইটি প্রকাশ করতে। ধন্যবাদ। এবার আমি বনগাঁতে থাকি, আমি বনগা থেকে আজকে এখানে এসেছি, বরুণদার এখানে কলকাতায়। হ্যাঁ, বরুণদার থেকে বরুণদা ঝিমলিদিকে নিয়ে এখানে এসেছি। এবার আমার আজকের স্বরচিত কবিতা আগমনী বার্তা। বাহ, শরতের সাথে তোমার সখ্যতা অনেক বেশি, কেন জানি না। শরৎ আসলেই তোমার আগমন শুরু, আবার শরৎ চলে গেলে তোমার চলে যাওয়া। এ কি প্রেম নাকি তোমার আগমন বার্তা, তা জানি না। তবে একটা কথা মনে হয়, শরৎ না আসলে তুমি কি আসতে না কাশ? তুমি তো একা নও, সঙ্গে শিউলিও আছে। দুর্গামা আসছেন এই বার্তা দিতেই কি তোমার আগমন? নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভাসে, সে কি খুশির বার্তা নাকি অন্য কিছু জানি না। তবে শিউলিও ফোটে, কাঁচ তার পাপড়ি মেলে ঘনত্ব বাড়ায়, মেঘেরা পেঁজা তুলো হয়ে আকাশে উড়ে বেড়ায়। ওই দেখে মানুষের মন আনন্দে ভরে ওঠে, উদাস হয়। মানুষ বোঝেন মা আসছেন, মা আসছেন। নমস্কার। ধন্যবাদ শিক্ষিকা এবং কবি গীতা রাহা হালদারকে। এই যে আমাদের আজকের বৈঠকে যার মূল কর্ণধার কিন্তু শ্রীমতী শিবানী কুণ্ডু সাহা, বারবার তার নামটা উল্লেখ করি, কারণ সত্যি এ সময় দাঁড়িয়ে নানা প্রতিকূলতার মধ্যেও নারী শক্তি এবং দেবী শক্তি যে করে যেভাবে আমাদেরকে নতুন পথ দেখাচ্ছেন, সেই পথকে আরও সুন্দর করার দায়িত্ব আমাদের নিতে হবে, যাতে আগামী দিনে এই অন্তরা, মানে আমাদের অন্তরের অন্তরা, আমাদের আদরের অন্তরারা আরও সুন্দর এবং নির্মল পৃথিবীতে বাঁচার অধিকার পায়। অন্তরা আমাদের আজকের এই বৈঠকি আড্ডার শেষ পর্বে এভাবেই পুলকদা, বরুণদা, গীতা দিদি এবং তার সঙ্গে বৌদি, ঝিমলি বৌদি, অন্তরা সকলের সমন্বয়ে শুধু আজকের এই বিশেষ আড্ডা নয়, জীবনেও এরকম জলসা হোক, আড্ডা হোক, আনন্দ হোক, কথা বলার মানুষকে যেন আমরা খুঁজে পাই, এই প্রার্থনা জানিয়ে মায়ের কাছে আরেকবার সকলের আনন্দ এবং ভালোবাসার শুভকামনা এবং প্রার্থনা জানিয়ে আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।